খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলা রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। শুরুতে এক নজরে দেখে নেব ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবর। বিসিবির নবগঠিত অ্যাডহক কমিটিতে বেশ কয়েকজন রাজনৈতিক পরিবারের সদস্য থাকলেও এতে সরকারের কোনো প্রভাব বা হস্তক্ষেপ নেই, এখন টেলিভিশনে জানিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া পরিচালক আমিনুল ইহসান। একই সঙ্গে তদন্ত কমিটির বক্তব্যের সঙ্গে নতুন এই কমিটি গঠনের সিদ্ধান্ত সাংঘর্ষিক নয় বলেও মনে করেন তিনি। বাফের লিগ কমিটির বৈঠকে চূড়ান্ত হয়েছে ফেডারেশন কাপের নকআউট পর্বের সূচি ও ভেন্যু। 5ই মে শুরু হচ্ছে নকআউট পর্ব। এলিমিনেটর রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হবে কুমিল্লায়। 19 মে বসুন্ধরা কিংসের মাঠে অনুষ্ঠিত হবে ফাইনাল। এবং চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামছে বার্সা। প্রথম লেগে হেরে পিছিয়ে থাকলেও এই ম্যাচে শুরু থেকেই নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়তে চায় কাতালানরা। অ্যাটলেটিকো বলছে এই ম্যাচ যুদ্ধের সমান। একই রাতে অ্যানফিল্ডে লড়বে পিএসজি ও লিভারপুল। ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত, ফলে অল্প সময়ে ওঠে অধিক পানি আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। আরএফএল ওয়াটার পাম্প, অন করলেই পানির তুফান। দর্শক, দেখছিলাম ক্রীড়াঙ্গনের আজকের দিনের গুরুত্বপূর্ণ খবরাখবর। আজকে আমরা আলোচনা করব ক্রিকেট বর্ষ নিয়ে। আমাদের সঙ্গে আছেন সহকর্মী জুবায়ের আহমেদ। জুবায়ের, আপনাকে স্বাগত জানাচ্ছি। একই সঙ্গে বাংলা নববর্ষের শুভেচ্ছাও জানাচ্ছি। শুভ নববর্ষ। হ্যাঁ জুবায়ের, আমরা নতুন বছরে আমরা পদার্পণ করলাম। নতুন বছরে বাংলাদেশ ক্রিকেট দলকে, ক্রিকেট বোর্ডকে নানা রকম চ্যালেঞ্জের মুখোমুখি আমরা দেখতে পাচ্ছি। যদিও ইংরেজি বছর আগেই শুরু হয়ে গিয়েছে, নানা ঘটনা আগেও ঘটে গেছে। নতুন বছরে নিশ্চয়ই বাংলাদেশ দল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুনভাবেই শুরু করতে চাইবে। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি বলি, তাহলে এই বছরটা তাদের জন্য একটা চ্যালেঞ্জ দিয়ে শুরু হচ্ছে। অ্যাডহক কমিটির মাধ্যমে বাংলাদেশ এই নতুন বছরটা বাংলাদেশ শুরু করছে এবং এই অ্যাডহক কমিটিটাকে একটা 3 মাসের একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। এটা কিন্তু যেমনটা এনএসসি কর্তৃপক্ষের যেমনটা ভাষা, সেটাকে যদি ধার করে আনি, এটা কোনো পদ নয়, এটা কোনো ক্ষমতা নয়, এটা একটা দায়িত্ব। একটা লম্বা একটা বিতর্কিত নির্বাচনের পরে একটা দায়িত্ব নিয়ে অ্যাডহক কমিটি এসে। সুতরাং সবার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যারা বাংলাদেশের ক্রিকেটটাকে মাঠের শুধুমাত্র আন্তর্জাতিক পর্যায়ে না, ঘরোয়া পর্যায় থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত যারা ক্রিকেটটাকে চালু রাখবেন, তারা কারা হবেন সেই জিনিসটাই কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যাবে আগামী 3 মাস পরের নির্বাচনটা। সুতরাং একটা চ্যালেঞ্জ দিয়ে বাংলা বছরটা শুরু করবে বিসিবি। আর ক্রিকেটের মাঠের কথা যদি বলি, এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে যেখানে তার অবস্থানটা কোথাও নিশ্চিত না। আমরা জানি না যে আমরা ওয়ানডে ওয়ার্ল্ড কাপে কিভাবে খেলবো, আমরা এটা জানি না যে টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের ফিউচারটা কি হবে। আগে টি-20 ওয়ার্ল্ড কাপের এরকম একটা সিচুয়েশনে পড়ে। আমরা জানি যে আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা খুব ফাইনাল খেলার মতো অবস্থায় বাংলাদেশ যায়নি, কিন্তু আইসিসির যে নতুন প্রস্তাবনা আছে 12টা দলকে একসঙ্গে যুক্ত করে ফেলা টি-20 টেস্ট সার্কিটে, সেই জায়গাটাই দাঁড়িয়ে কি দ্বিস্তরী টেস্টে বাংলাদেশ চলে যাবে নাকি এইভাবেই চলতে থাকবে। সব ধরনের 3টা ফরম্যাট বলি, নারীদের ক্রিকেটের মধ্যে নারী বিপিএল সহ বিভিন্ন ইস্যুস আছে, নারীদের ক্রিকেট বলি বা সব কিছু বলি, একটা চ্যালেঞ্জ দিয়ে বাংলা বছরটা বিসিবিকে শুরু করতে হবে। রাইট। তবে অ্যাডহক কমিটির এই যে কমিটিটা হলো, এই কমিটির বৈধতা নিয়ে নানা রকম কথা উঠছে। গতকাল আমরা একটা গণমাধ্যমে আমরা আগের যে সদ্য বিদায়ী যে সভাপতি, তার একটা সাক্ষাৎকার আমরা পড়েছি। একই সঙ্গে গতকাল আপনি একটা রিপোর্ট করেছেন যেখানে আপনি এনএসসির জাতীয় ক্রীড়া পরিষদের যিনি পরিচালক আছেন তার সঙ্গে কথা বলেছেন। একটা প্রশ্ন যেটা বারবারই ঘুরছে, বিসিবির সভাপতি, সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, তিনি দাবি করছেন যে তিনি এখনও বৈধ সভাপতি। অ্যাট দ্য সেম টাইম এনএসসি দাবি করছে যে তারা অনেক যাচাই বাছাই করেই তারা বৈধভাবেই এই কমিটিটা গঠন করেছে। আসলে বিষয়টা কেমন? প্রথমত কথা হচ্ছে, এনএসসি যেই অভিযোগের ভিত্তিতে ক্রিকেট বোর্ডটা ভেঙে দিয়েছে সেটা এনএসসির আইনে আছে। এনএসসির যে
74 সালের যে আইনটা এবং 2018 সালের রিভিশন করা আইন, দুটোতেই 21 ধারা অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদ যদি দেখতে পায় যে তারা কোনো একটা বাংলাদেশের 52টা ফেডারেশনের মধ্যে কোনো একটা ফেডারেশন তাদের মধ্যে অভিযোগ আছে, তারা তাদের নীতি বহির্ভূত কাজ করছে বা নীতি বহির্ভূতভাবে এসেছে, এইরকম যদি কোনো প্রমাণ দেখতে পায় তবে এনএসসি তার কমিটিটা ভেঙে দিতে পারে। সেটা এনএসসি তার ক্ষমতা বলে এই কাজটা সঠিকভাবে করেছে। প্রশ্নটা হচ্ছে তদন্ত কমিটি নিয়ে। তদন্ত কমিটি যেদিন প্রতিবেদন জমা দেয় সেদিন তার 4 এপ্রিল সম্ভবত, সেখানেও আপনি ছিলেন, সেখানটাও ছিলাম, সেখানটায় বলা হচ্ছিল তার পরপরই যিনি বিচারপতি যিনি ছিলেন প্রধান হিসেবে, তিনি বলেছিলেন যে কমিটি কাউকে সুস্পষ্টভাবে দায়ী করছে না এবং কমিটি কাউকে দোষী করছেন, তবে কমিটির বেশ কিছু সুপারিশ আছে। কিন্তু 7 তারিখে বা 8 তারিখে গিয়ে যখন এনএসসি অ্যাডহক কমিটি করে তখন তারা পর্যবেক্ষণ হিসেবে যে উপস্থাপনটা দেখায় সেখানটায় সেই সময়কার যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া থেকে শুরু করে অনেকের নাম আসছে। তারা বলেছিলেন যে আমিনুল ইসলাম বুলবুল বেআইনিভাবে সুবিধা নিয়েছেন, ফারুক আহমেদ বেআইনি সুবিধা নিয়েছেন, আবার এই ভোটিং এর জন্য কাস্ট করার জন্য যেখানটা নিয়ে যাওয়া হয়েছে সেখানে বিসিবির সেই সময়কার আরেক সহসভাপতি সাখাওয়াত হোসেন তার শেয়ারে থাকা আরেকটা হোটেলে বসে করা হচ্ছে। সুতরাং অনেকগুলো নাম চলে আসে এবং সেটা বিসিবি তারা ভেঙে দেয়। এই দুটো বক্তব্য সাংঘর্ষিক হয়ে যায়। এটা খোলা চোখে দেখা যায় যে তদন্ত কমিটি বলছে কাউকে দোষী করছে না, এনএসসি বলছে কাউকে দোষী করছে। এ ব্যাপারে যখন জানতে চাওয়া হয় তখন ক্রীড়া পরিচালক আমিনুল ইহসান বলেছিলেন যে কমিটি ফ্যাক্ট ফাইন্ডিংস এর কাজটা করেছিল, কাউকে দোষী করার জন্য তারা কাজটা করেন। যদি এই ব্যাখ্যাটা ঠিক কতটা মনোপুত হবে ক্রিকেট ভক্তদের সেটা একটা প্রশ্ন, কিন্তু এখানে একটা জায়গায় তিনি যেটা বলছেন, তিনি যেটা দাবি করছেন যে তদন্ত কমিটি তাদের পর্যবেক্ষণ জানিয়েছে আর কনক্লুশনটা টেনেছে বা সিদ্ধান্ত টেনেছে হচ্ছে হ্যাঁ ওই জিনিসটাই হয়ে গিয়েছে এবং আলটিমেটলি এনএসসি এই জায়গাটায় তার যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক হিসেবে তার যে ক্ষমতার যে জায়গাটা সেটা তার আইন অনুযায়ী প্রয়োগ করেছে। এই জায়গাটা অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে, তবে এনএসসি তার সংগঠনের মেনেই কাজগুলো করেছে বলেই এখন পর্যন্ত এটা স্পষ্ট। এনএসসি কি এই ব্যাখ্যাটা দিয়েছে যে এই যে অ্যাডহক কমিটিটা হয়েছে সেই অ্যাডহক কমিটিতে যারা আছেন তাদেরকে নিয়ে সরকার কি ভাবছে বা তারা এদেরকে কিভাবে হচ্ছে এই কমিটিতে নিয়ে আসলেন? এই কমিটির গঠন প্রক্রিয়া সম্পর্কে যখন এনএসসির সঙ্গে জানতে চাওয়া হয় তখন তারা বলেছিলেন যে তিনি যেমনটা বলেছিলেন যে এনএসসির কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সরাসরি এনএসসির যিনি চেয়ারম্যান তার নির্দেশেই এবং তার পরিকল্পনাতেই এই কমিটিরও গঠন করা হয়েছে। আমরা যখন জানতে চেয়েছিলাম যে যেহেতু সরকার সংশ্লিষ্ট অনেককে, অন্তত 4 জনকে আমরা এই কমিটিতে দেখতে পাচ্ছি, তেমন কোনো সরকারি সংশ্লিষ্টতা ছিল কিনা, আর সেটার প্রেক্ষিতে তিনি আমাদেরকে যে জিনিসটা বলেছেন যে এখানটায় সরকার সংশ্লিষ্টতা দেখা হয়নি, কারা ক্রীড়া সংগঠক ছিলেন। বর্তমানে অ্যাডহক কমিটিতে যারা আছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু ইতিপূর্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ছিলেন। সালমান ইসমানির কথা বলতে পারি, রফিকুল ইসলাম বাবুর কথা বলতে পারি, আবার ইসরাফিল চৌধুরীর কথা বলতে পারি। হ্যাঁ, ইসরাফিল খুসরু তিনি আবার বিসিবি কাউন্সিলর ছিলেন। সো সাবেক মন্ত্রী ছিলেন মির্জা আব্বাস, তার ছেলে তিনি আজাদ স্পোর্টিং ক্লাবের হয়ে কাউন্সিলর ছিলেন। সুতরাং সবকিছুই কিন্তু মোটামুটি ক্রিকেটীয় ঘরানা থেকে তৈরি হয়েছে। এনএসসি চেয়েছে এই কয়েকজন মানুষকে বিশ্বাস করতে এবং যেমনটা বলছিলেন যে এটা কোনো ক্ষমতা নয়, এটা একটি দায়িত্ব এবং এই দায়িত্বটা পালনের জন্য এনএসসি তাদেরকে যোগ্য মনে করছে এবং দেখার বিষয় 3 মাসের মধ্যে তারা এই 11 জন নিজেদের উপর অর্পিত দায়িত্বটা কতটা ভালোভাবে পূরণ করতে পারেন। রাইট, এখানে আরেকটা বিষয় হচ্ছে জুবাইর, আপনি বারবারই বলছেন যে এনএসসি মনে করছে এটা একটা দায়িত্ব, তাদের প্রাইমারি দায়িত্বটা হচ্ছে নির্বাচনটা করা, তাই না? কিন্তু আমরা দেখছি যে যারা এসছেন অ্যাডহক কমিটির যারা এসছেন তাদের একটা নির্বাচিত গভর্নিং বডি যেভাবে ফাংশন করে তারা সেভাবেই ফাংশন করছেন। তারা সবগুলো কাজে হাত দিয়েছেন। অলরেডি তারা হচ্ছে ক্রিকেটারদের বেতন বাড়িয়েছেন, সেটা নিয়েও নানা রকম আলোচনা সমালোচনা দুটোই হচ্ছে। ক্রিকেটাররা অবশ্যই খুশি হয়েছেন, এই ধরনের একটা উদ্যোগ দরকারও ছিল হয়তোবা, কিন্তু তারা এই কাজটাতে মনোযোগী হয়েছেন কেন বা এই কাজটা করা এখন এই মুহূর্তে দরকার ছিল কিনা, অথবা তারা অ্যাডহক কমিটিতে এসে এটা করতে পারেন কিনা বা অন্যান্য যেসব কাজগুলো তারা করছেন সেগুলো তারা করতে পারেন কিনা, এই ধরনের একটা প্রশ্ন কিন্তু উঠছে। অ্যাডহক কমিটির যে কাজটা ছিল নির্বাচন আয়োজন, সেটা হচ্ছে আমরা যখন অ্যাডহক কমিটি যখনই নির্বাচিত হয় তারপর পরে আমরা এই কমিটিতে যিনি গ্রাউন্ডস কমিটির দায়িত্ব পেয়েছেন এবং আগে বিসিবিতে ছিলেন রফিকুল ইসলাম বাবু, তার সঙ্গে আমরা ফোন আলাপ করি। তিনি আমাদেরকে ফোন আলাপে 2-1টা বিষয় খুব স্পষ্ট করে বলেন যে এই কমিটিটা শুধুমাত্র নির্বাচন আয়োজনের মধ্যেই থেমে থাকতে চাচ্ছে না। তাদের যে ভাষ্যটা দাঁড়াচ্ছে, তারা ইভেন প্রথম অ্যাডহক কমিটির প্রথম বৈঠক শেষে
সভাপতি অ্যাডহক কমিটির সভাপতি তাইম ইকবাল খান তিনিও বলেছেন যে তারা মূলত ক্রিকেটের রেপুটেশনটাকে ঠিক করতে চাচ্ছেন। দুজনের মাইন্ডসেট কিন্তু দুই রকম। এনএসসি বলছে কেবলই নির্বাচনমুখী থাকার কথা, কিন্তু এই অ্যাডহক কমিটির দায়িত্ব প্রাপ্তির পর থেকে তারা চিন্তা করছে যে তারা কীভাবে ক্রিকেটের রেপুটেশনটাকে বাড়াবে, ক্রিকেটকে কীভাবে ফাংশনিং করবে, হুইচ ইজ নট ব্যাড। বাংলাদেশের ক্লাব ক্রিকেটটা যেভাবে থেমেছিল এবং যে অচল অবস্থা বাংলাদেশের ক্লাব ক্রিকেটে তৈরি হচ্ছিল, সেটা যদি তারা রান কন্টিনিউ করতে চান, ইটস এ গুড ডিসিশন। বাট আপনার অ্যাডহক কমিটির ক্ষমতা কতখানি সেটাও কিন্তু বলে দেওয়া হয়নি, যদিও এনএসসি তাদের প্রেস কনফারেন্সের সেই দিনটায় বলেছিল যে এই অ্যাডহক কমিটিকে আগামী 3 মাস পর্যন্ত ক্রিকেট পরিচালনার জন্য সাধারণ যে কমিটিটা থাকে তাদের যে ক্ষমতা, এই কমিটিকে সেই ক্ষমতাটা দেওয়া হয়েছে। সুতরাং এই কমিটিটা সেইটাকে ভায়োলেন্স করছে, এই তাদের যে ক্ষমতার অপব্যয় করছে সেটাও বলা যায় না, যেহেতু এনএসসি এই কথাটা বলে দিয়েছে। তবে মাইন্ডসেটের দিকটা দুই জায়গা থেকে দুই রকম, অন্তত মুখের বক্তব্যে। রাইট জুবাইর, আমরা আরও আলোচনা করব, ক্রিকেট দলকে নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিরতির সময় হয়ে গেছে, এখন মাঠে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন মাঠে। দর্শক, বাংলা নতুন বর্ষে ক্রিকেট বর্ষ নিয়ে কথা বলছি, আমাদের সঙ্গে আছেন সহকর্মী জুবাইর আহমেদ। জুবাইর, আমরা ক্রিকেট বর্ষ নিয়ে কথা বলছি, আমাদের আজকের টপিক ক্রিকেট বর্ষ। যদিও বাংলাদেশের বা ইন্টারন্যাশনাল ক্রিকেট তো বাংলা বছর অনুযায়ী চলে না, তারপর আমরা দেখতে চাই এই বছরে আসলে মাঠের ক্রিকেটে বাংলাদেশের জন্য কী কী চ্যালেঞ্জগুলো আছে। কারণ হচ্ছে এইটা নিয়ে আলাপ করা বেশি জরুরি। আপনি আগেই বলছিলেন যে বাংলাদেশ 3টা ফরম্যাটেই বেশ কোণঠাসা অবস্থায় আছে, বিশেষ করে ওয়ানডেতে। বাংলাদেশ ওয়ানডে বিশ্বকাপ খেলতে পারবে কি পারবে না সেটি এখন পর্যন্ত দোলাচলের মধ্যে আছে। আমরা একটু দেখতে চাই বাংলাদেশের সামনে আসলে কি কি সিরিজগুলো আছে, তারপর আমরা সেই অনুযায়ী আলোচনা করতে পারবো। আমরা যদি এই বছর বাংলাদেশের 2027 বিশ্বকাপের আগে বাংলাদেশের কি কি ম্যাচ আছে, কি কি সিরিজ আছে, আমরা হোমে যদি দেখি সেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে 2 দিন পরেই শুরু হতে যাচ্ছে ওয়ানডে সিরিজ, টি20 সিরিজও আছে সেখানে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে সিরিজ খেলবে, ভারতের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে সিরিজ খেলবে সেপ্টেম্বরে, যদি ভারত সেখানে আসে। কারণ এই সিরিজটা হওয়ার কথা ছিল গত বছর, সেটি পিছিয়ে এবছর আনা হয়েছে। আমরা এখন পর্যন্ত জানি না এই সিরিজের ভবিষ্যৎ কী। আশা করা যাচ্ছে নতুন যে কমিটি এসেছে তারা সেটি ঠিকঠাক করে ফেলবেন। ওয়েস্ট ইন্ডিজ আসার কথা আছে এবং ইংল্যান্ড আসার কথা আছে, তারা টেস্ট সিরিজ খেলতে আসবে। তার আগে হোমে বাংলাদেশের 3টা সিরিজ আছে, সেই 3টা সিরিজে বাংলাদেশের ভাগ্য অনেকটুকুই নির্ভর করছে। কারণ হচ্ছে বাংলাদেশ এখন পর্যন্ত যদিও 9 নম্বরে আছে, যেটি তাদের কন্ডিশন তাদের হচ্ছে মিট করার জন্য যেটা দরকার, সেখানে বাংলাদেশ এখন পর্যন্ত আছে। তবে বাংলাদেশকে এই সিরিজগুলোতে অবশ্যই ভালো করতে হবে, জিততে হবে নিশ্চয়ই, নইলে বাংলাদেশের জন্য হোম সিরিজ যে 3টা আছে সেই 3টার মধ্যে নিউজিল্যান্ডের তুলনামূলক সহজ হতে পারে, বিকজ আইপিএল এর কারণে নিউজিল্যান্ডের যে কোর স্কোয়াডটা যেটা বলি সেটার অনেকেই আইপিএল এবং পিএসএল এ ব্যস্ত। এই জায়গাটায় এবং বাংলাদেশের সাম্প্রতিক সময় নিউজিল্যান্ড কিছুটা খারাপ অবস্থায় আছে, তবে এই জায়গাটায় গিয়ে বাংলাদেশকে কিছুটা স্মার্ট ক্রিকেট খেলতে হবে। পাকিস্তান সিরিজে যে খেলাটা বাংলাদেশ অন্তত দেখিয়েছে সেটা যদি কন্টিনিউ করতে পারে এই সিরিজটা, তাহলে বাংলাদেশের জন্য একটা ভালো কিছু হতে পারে। পিচ একটা বড় ফ্যাক্টর হয়ে যাবে। পাকিস্তানের বিপক্ষে যেই ধরনের পিচে বাংলাদেশ খেলেছে, এটাকে প্রশংসা করতে হয় যে মিরপুরে সে গতানুগতিক ধীরগতির বা স্পিন সহায়ক উইকেট থেকে বেরিয়ে একটা মোটামুটি ফার্স্ট উইকেটে বাংলাদেশ ভালোভাবে পাকিস্তানকে বিট করেছে। নাহিদ রানার কথা আলাদাভাবে বলতে হয়, এবং নাহিদ রানা পেস বান্ধব উইকেটে নাহিদ রানা ঠিক কতখানি কার্যকর সেটা আমরা পিএসএলও দেখে এসেছি। গতকাল পর্যন্ত পিএসএল এর যেই পরিসংখ্যান সেটা অনুযায়ী সবচেয়ে বেশি ডট বল নাহিদ রানার, প্রায় 61%। ভালো ইকোনমিক্যাল নাহিদ রানা আছেন 1-এ, 4 নাম্বার আছে শরীফুল। সুতরাং বাংলাদেশ যে পেস বান্ধব উইকেটে ভালো করতে পারে, এই যে ধারণাটা আমাদের মধ্যে এতদিন ছিল না, সেটা কিন্তু নতুন করে দেখা যাচ্ছে। নিউজিল্যান্ড সিরিজটা বাংলাদেশের জন্য এই জায়গাটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হতে পারে। অস্ট্রেলিয়ার বিপক্ষে যে সিরিজটা হবে সেটাও যদি হয়, সেটাও কিন্তু বাংলাদেশের জন্য একটা প্লাস পয়েন্ট, বিকজ অস্ট্রেলিয়া এমন একটা প্রতিপক্ষ যাদের সঙ্গে কিন্তু বাংলাদেশ খুব বেশি দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ পায় না। 2021 সালে লাস্ট যখন অস্ট্রেলিয়া এসেছিল তখন তারা শুধুমাত্র টি20 খেলে গিয়েছিল 5টা, এবং সেই টি20 নিয়ে প্রচুর বিতর্ক আছে। রাইট, সেই টি20 নিয়ে অনেক বিতর্ক আছে। সুতরাং খুবই বাজেভাবে তারা হেরেছিল এবং 100 নিচে ম্যাক্সিমাম ম্যাচ কিন্তু সেই টিমটাই পরবর্তীতে গিয়ে 2 মাস পরে গিয়ে অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপ জিতে আসে, এবং বাংলাদেশ খুবই বাজেভাবে কোলাপস করে। হ্যাঁ, বাজেভাবে কোলাপস করে, কোনো জয় ছাড়া বাংলাদেশকে ফেরত আসতে হয়। তো এই জায়গাটায় গিয়ে অস্ট্রেলিয়া সিরিজটা খুব বেশি ইম্পর্টেন্ট। ভারতের বিপক্ষে যে সিরিজটা, সেটা যতটা না ক্রিকেটীয় তার চেয়ে অনেক বেশি ক্রিকেট কূটনীতি এবং রাজনীতির। বিগত সময়টা বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতে যায়নি, ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হয়,
ভারত এটা ক্যান্সেল করে। বাংলাদেশের নিরাপত্তা সংখ্যা ভারতে দেখা গিয়েছিল, সেখানে বাংলাদেশ নিয়ে খুবই গোলমেল এবং জটিল একটা অবস্থা। এরপরও বাংলাদেশ অলরেডি একটা মেইল পাঠিয়েছে বিসিসিআইকে পূর্ববর্তী সময়ের যেটা হয়েছিল পূর্ববর্তী বোর্ডের সময়, সেটা যদি ভারত অ্যাকসেপ্ট করে এবং পরবর্তী যদি খেলতে আসে, তারপরও যেটা প্রস্তাবিত ছিল যে 3 টি20 এবং 3 ওয়ানডে, সেটা হয়তো হবে না। যতটুকু শোনা যাচ্ছে 2টি ওয়ানডে এবং 3টি টি20 হতে পারে, সফরটাকে আরেকটু সংক্ষিপ্ত করা হতে পারে। কিন্তু তারপরে যদি ভারত এবং অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড 3টা ভালো দলের বিপক্ষে বাংলাদেশ খেলার সুযোগ পায়। রিসেন্ট টাইমগুলোতে বাংলাদেশ শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজ কিংবা জিম্বাবুয়ের সঙ্গে যেভাবে খেলে আসছিল। সুতরাং এই ভালো দলগুলোর সঙ্গে যদি বাংলাদেশ প্রপার উইকেটে খেলতে পারে, তাহলে একটা জিনিস বাংলাদেশের জন্য সুবিধা হয়। আর বাংলাদেশের পিচ এই জায়গাটা ইম্পর্টেন্ট, কারণ আমাদের বাংলাদেশের একটা কালচার হয়ে গিয়েছে, ওয়ানডে কালচার, যে তারা যে কোনো কিছুতেই পিচের উপর দায় চাপানোর চেষ্টা করে। সুতরাং এই ভালো পিচে খেলাটাই হয়তো বাংলাদেশের জন্য খুব ইফেক্টিভ হবে। এবং এখানে আসলে দুই রকমই লজিক খাটে। একটা হচ্ছে যে আপনি বিশ্বকাপে কোয়ালিফাই করতেই হবে আপনাকে, সেক্ষেত্রে আপনি আপনার পছন্দ মতো উইকেট সাজাবেন। আরেকটা হচ্ছে আপনি যদি বাংলাদেশের আসলে বিশ্বকাপে না খেলার সম্ভাবনা খুবই কম, এভাবে না গেলে বাংলাদেশ কোয়ালিফায়ার খেলে যেতে হবে, তারপর বাংলাদেশ যাবে বলেই আমরা ধরে নিচ্ছি। সেক্ষেত্রে আদর্শ প্রস্তুতির জন্য আসলে এখান থেকে ঘর থেকেই শুরুটা করা জরুরি। পিচ সুবিধা সবাই নেয়, এই কথাটা বাংলাদেশ ক্রিকেটে খুব প্রচলিত যে পিচের সুবিধা বিশ্বের যে কোনো বড় বড় দেশ নেয়, কিন্তু পিচের সুবিধা সাদা বলের ক্রিকেটে কখন নেওয়া হয়? এটা কিন্তু এই প্রশ্নটা যদি করা হয় তখন কিন্তু একটু উত্তর দিতে আপনাকে একটু থামতে হতে পারে। যেই ভারতে যে কোনো একটা টেস্ট ম্যাচ তার স্পিন সহায়ক উইকেটে 3 দিনে শেষ করে দিচ্ছে, সেই ভারতে আপনি টি20 ম্যাচে 200+ স্কোর দেখবেন, সেই ভারতে আপনি ওয়ানডে ম্যাচে 400+ স্কোর দেখবেন। তার মানে কি কন্ডিশনের সুবিধা না, পিচের সুবিধা নেওয়াটা, এটা শুধুমাত্র রেড বল ক্রিকেটে বা টেস্ট ক্রিকেটে দেখা যায়। সাদা বলের ক্রিকেটে বিশ্বের সব দেশই প্রপার ক্রিকেট খেলার চেষ্টা করে, সেটা ভারতের বেলায় যেমন সত্য, সেটা পাকিস্তানের বেলায় সত্য, সেটা সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের বেলাতেও সত্য। সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের উচিত কন্ডিশনের সুবিধা নিব এই মানসিকতা থেকে বের হয়ে প্রপার ক্রিকেট খেলা। কারণ ওয়ার্ল্ড ক্রিকেট যেখানে 400 রানের দিকে চলে যাচ্ছে, আমরা সেখানে 280 290 পড়ে আছে। সো এই মানসিকতাটা সম্ভবত বাংলাদেশে পরিহার করতে হবে। এক্স্যাক্টলি, বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে আমরা আরো আলাপ করবো জুবাইর, তার আগে আরেকটা বিরতির সময় হয়ে গেছে। এখন মাঠে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি একটু পরেই। দর্শক, ক্রিকেট বর্ষ নিয়ে আলাপ করছিলাম, আমাদের সঙ্গে আছেন সহকর্মী জুবাইর আহমেদ। জুবাইর, আমরা বাংলাদেশের হোমে যে সিরিজগুলো আছে সেগুলো নিয়ে কথা বলছিলাম। বাংলাদেশকে এই বছরটাতে অনেকগুলো অ্যাওয়ে ম্যাচও খেলতে হবে 2027 বিশ্বকাপের আগে আর কি, আমরা সেগুলো একটু দেখতে চাই। ঘরের মাঠে বাংলাদেশকে আমরা বলছিলাম যে হোম অ্যাডভান্টেজের ব্যাপার আছে, ঠিক একইভাবে প্রতিপক্ষের মাঠে গেলে তারাও তাদের হোম অ্যাডভান্টেজ নিতে চাইবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি বলছিলেন সাদা বলের ক্রিকেটে আসলে হোম অ্যাডভান্টেজ কে নেয়, এটা যেমন আছে। তারপর আমরা দেখব যে হোয়াইট বলে বাংলাদেশকে বিশ্বকাপের আগ পর্যন্ত কয়টা সিরিজ খেলতে হতে পারে অ্যাওয়েতে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে জিম্বাবুয়েতে বাংলাদেশ খেলবে, একটা টেস্ট এবং ওয়ানডে দুটো সিরিজে আছে সেখানে। অস্ট্রেলিয়ার এগেনস্টে আবার বাংলাদেশ খেলতে হবে। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ খেলবে তাদের মাটিতে গিয়ে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ খেলবে। ওয়ানডে বিশ্বকাপটা হবে জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকা এবং নামিবিয়াতে। তার আগে বাংলাদেশ সেখানকার দুটো দেশে অন্তত গিয়ে খেলার সুযোগ পাচ্ছে, নিশ্চয়ই বাংলাদেশকে অন্যরকম একটা মোটিভেশনও দিবে, তাদের প্র্যাকটিসটাও ভালো হবে আশা করি। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশকে ওই যে আমরা যেটা বলছি সমীকরণের কথা বারবারই চলে আসছে, সেখানে আমার কাছে মনে হয় যে কম্পারেটিভলি অ্যাওয়ে সিরিজগুলো বাংলাদেশের জন্য কিছুটা সহজ হবে। অ্যাওয়ে সিরিজটি কিছুটা সহজ হলেও বিসিবিকে এই মুহূর্তে সবার আগে যে ক্রিকেট বর্ষটাকেও বিসিবিকে একটু সাজাতে হতে পারে, বিকজ সূচি ব্যস্ততার কারণে কিন্তু আয়ারল্যান্ড সফরটা পিছিয়ে যেতে পারে বা স্থগিত হতে পারে। বিকজ অগস্টে যেমন অস্ট্রেলিয়াতে গিয়ে খেলতে হবে, ক্রিকেট অস্ট্রেলিয়া সেটার সূচি ঘোষণা করে দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অলরেডি সেপ্টেম্বরে ভারতকে আসবে সেই বিবেচনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের ক্যালেন্ডার সাজিয়ে ফেলেছে। আয়ারল্যান্ড সিরিজটা তাহলে কখন হবে? আয়ারল্যান্ডে গিয়ে যে 3টা ওয়ানডে এবং 3টা টি20 বাংলাদেশ খেলবে, সেই জায়গাটাই কিন্তু এখনো পর্যন্ত জটিলতা রয়ে গেছে। এবং একটা আভাস এমনও পাওয়া যাচ্ছে যে আয়ারল্যান্ড সূচির যেই ওয়ানডেটা যদি অন্তত বাংলাদেশ যদি চেষ্টা করবে খেলার জন্য, কিন্তু তা যদি না হয় তাহলে পুরো সিরিজটাই ক্যান্সেল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অ্যাওয়েতে বাংলাদেশের জন্য সবচেয়ে যেই দুটো সিরিজ থাকবে সেটা হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। বাংলাদেশ এই সময়টা যত ওয়ানডে সিরিজ খেলবে তার সবটাই 3 ওয়ানডে থাকলেও জিম্বাবুয়েতে অন্তত 5টা ওয়ানডে খেলার জন্য এখন পর্যন্ত প্রস্তাবনা আছে। এই জায়গাটাতে বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি টেস্ট দিতে হবে, বিকজ দক্ষিণ আফ্রিকায় গিয়ে দক্ষিণ আফ্রিকাকে ওয়ানডেতে হারানো এটা খুবই টাফ একটা বিষয়, এবং এটা এখন পর্যন্ত উপমহাদেশে শুধুমাত্র বাংলাদেশ এবং পাকিস্তানই করতে পেরেছে। 2021 সালের যেই সেট আপে বাংলাদেশ গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকায়, তারা সেটা করতে পেরেছিল এবং সেই সময় বাংলাদেশ খুবই চমৎকার ক্রিকেট খেলছিল।
বলা যেতে পারে বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে ক্রিকেটের যে ডাউনফল সেটা ওই ওই সিরিজের সিরিজের পর পর থেকেই থেকেই শুরু শুরু হয়, হয়, কিন্তু তার আগ পর্যন্ত বাংলাদেশ খুবই দুর্দান্ত একটা ওয়ানডে দল ছিল। এবং সেই সম্ভব- দলের ক্যাপ্টেন সম্ভবত ছিলেন এখন বিসিবির সভাপতি। সভাপতি তাইম ইকবাল। সো এই জায়গাটায় বাংলাদেশের যদি যেটা পৌরাণিক গল্পে যেটা দেখা যায় যে ফিনিক্স পাখি নিজের ছাই থেকে আবার নিজেকে তৈরি করে, বাংলাদেশ যদি ফিনিক্স পাখি হতে চায়, ওয়েস্টার্ন এই যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে সিরিজটা সেটা হয়তো বা বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো মঞ্চ। রাইট, বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতির জন্য ভালো মঞ্চ হতে পারে যদি বাংলাদেশ বিশ্বকাপে কোয়ালিফাই করে আর কি। আমরা এই যে এই বিষয়গুলো নিয়ে কথা বলছি, যে সিরিজগুলো নিয়ে কথা বলছি, হোমে অ্যাওয়ে বাংলাদেশের এখন পর্যন্ত ফিক্সার অনুযায়ী আমাদের কাছে 8টা সিরিজ আছে বিফোর ওয়ার্ল্ড কাপ। সো এই 8টা সিরিজের মধ্যে বাংলাদেশকে আপনার কাছে মানে বাংলাদেশকে আসলে কি কি করতে হবে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করার জন্য? 9 নম্বরেই থাকতে হবে নাকি মানে 9 নম্বরেই থাকতে হবে, এইটা তো হচ্ছে প্রাথমিক কন্ডিশন, কিন্তু এই সেই 9 নম্বরে থাকার জন্য রেটিং পয়েন্টগুলো আসলে বা কিভাবে মিলাতে হবে? 9 নম্বরে থাকাটা খুব রিস্কি হয়ে যায়, কারণ আমরা শুধুমাত্র তো নিজেদের খেলা কোথায় আছে সেটা জাজ করলে চলছে না। এই বছরটা প্রত্যেকটা বছরে যেটা দেখা যায় যে 2025 সালটা ছিল পুরোপুরি টি-20-র একটা বছর, কারণ 26-এর শুরুতে টি-20 ওয়ার্ল্ড কাপ ছিল। 2027-এর বছরটা পুরোপুরি বাংলাদেশকে টেস্ট নির্ভর একটা বছরে চলে যেতে হবে, কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। সুতরাং এই বছরটাতে প্রত্যেকটা দেশই ওয়ানডে খেলবে। শ্রীলঙ্কা কিন্তু ওয়ানডেতে মোটামুটি ভালো পজিশনে আছে, তাদেরকে নিয়ে বাংলাদেশকে খুব বেশি না ভাবলেও চলছে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড কিন্তু 2023 ওয়ার্ল্ড কাপ থেকে খুবই বাজে অবস্থার মধ্যে আছে, তারা র্যাঙ্কিংয়ে 8 নম্বরে। অবশ্যই ইংল্যান্ড এই বছরটায় প্রচুর ওয়ানডে খেলবে এবং ইংল্যান্ডের একটা টার্গেট থাকবে যে কোনোভাবে যেন নিজেদেরকে সেই জায়গাটা থেকে হারিয়ে না ফেলে, কারণ 2019 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন তারা নিজেদেরকে সেভাবে মেলে ধরতে চায় এবং এটা বিশ্বাস করা যায় যে ইংল্যান্ডের ভালো সক্ষমতা আছে বাউন্স ব্যাক করার। ওয়েস্ট ইন্ডিজ এই বছরটায় প্রচুর ওয়ানডে খেলবে, সুতরাং শুধুমাত্র নিজেদেরকে যে ভালো খেলতে হচ্ছে তা না, অন্যদেরটাও দেখতে হচ্ছে এবং সেই অনুযায়ী নিজেদেরকে অ্যাডাপ্ট করে নেওয়ার। এবং যেমনটা ফিল সিমন্স পাকিস্তান সিরিজের আগে বলেছেন, শুধুমাত্র র্যাঙ্কিংয়ে 9 থাকাটা তার লক্ষ্য না, তাকে আরও উপরে যেতে হবে ঝুঁকি এড়ানোর জন্য। সুতরাং বাংলাদেশকে সম্ভবত একটা লং টার্ম প্ল্যান করতে হবে যে আমি 27 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত কী কী করতে চাই, এই যে 22-23টা ওয়ানডে এবং প্রত্যেকটা ওয়ানডেকে আলাদা আলাদা প্ল্যানিং নিয়ে আগানোটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। রাইট জুবাইর, আমরা এইসব নিয়ে আরও আলোচনা করব, তার আগে আরেকটা বিরতি নেব। এখন মাঠে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরও একবার, দেখছেন এখন মাঠে, সঙ্গে আছেন সহকর্মী জুবাইর আহমেদ। জুবাইর, আমরা অনেকগুলো সিরিজের কথা বলছি, বাংলাদেশের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে সেটি বলছি, সেই চ্যালেঞ্জগুলো নেওয়ার জন্য বাংলাদেশ দল আসলে কতটা প্রস্তুত? আমরা যদিও পাকিস্তান সিরিজের আগ থেকেই বাংলাদেশের ক্রিকেটারদের মুখে মুখে শুনছি যে তারা বিশ্বকাপের প্রস্তুতিটা সেই সিরিজ থেকে শুরু করেছেন, নিউজিল্যান্ড সিরিজের আগেও একই সুরের কথা আমরা শুনতে পাচ্ছি। ব্যাক অফ দ্য মাইন্ডে অবশ্যই ওয়ার্ল্ড কাপ থাকবে, কিন্তু তারা তো সিরিজ বাই সিরিজই চিন্তা করার কথা যদি ক্রিকেটীয় পার্সপেক্টিভ থেকে দেখি। বাট বাংলাদেশের এখন পর্যন্ত দল গোছানো, তাদের অনুশীলন বা তাদের মেন্টালিটি সব কিছু মিলিয়ে যদি আমরা অ্যাসেস করি, আসলে বাংলাদেশ কতটা মানে প্রস্তুত আর কি? বাংলাদেশের প্রস্তুতি এখন পর্যন্ত যদি মোটা দেখে দেখি তাহলে খারাপ না, মন্দ নয়, খুব ভালো বলা চলে না, বাট মন্দ নয়। এই কারণে বাংলাদেশের প্রত্যেকটা পজিশনে অন্তত একজন করে ব্যাকআপ দেওয়ার মতো ক্রিকেটার এই মুহূর্তে আছেন। তবে যেটা সমস্যা হতে পারে, কোনো একটা ইনজুরি ঘটলে বাংলাদেশ কীভাবে সেটাকে কাভার আপ করবে। এই সিরিজটা সেটার একটা বড় টেস্ট হবে, বিকজ পারভেজ হোসেন ইমনকে আমরা এই সিরিজে পাচ্ছি না, তিনি ইনজুর্ড এবং কোনো একটা কারণে তানজিম সাকিবও ইনজুরিতে, কোনো একটা কারণে যদি আরেকজন পেসার ইনজুরিতে পড়ে যান, সেক্ষেত্রে বাংলাদেশ কীভাবে ব্যাকআপটা দিবে সেটা সবচেয়ে বড় কনসার্ন হওয়া উচিত। সেকেন্ড যে কনসার্নটা বাংলাদেশের থাকছে যে লোয়ার মিডল অর্ডারে বাংলাদেশ কি করতে চাইছে। লিটন দাসকে মেকশিফট হিসেবে নিচের দিকে নামিয়ে নেওয়া হলো, সুতরাং এটা অবধারিত যে ওপেনিং জুটিটা সাইফ হাসান এবং তানজিদ তামিম সামাল দিচ্ছেন। তাহলে 3-এ কে খেলছেন, 3-4 কিভাবে আসছে? মেহেদী হাসান মিরাজ কি তার চিরচেনা 7-8 পজিশনে যদি ফিরে যান, তাহলে 6 নম্বরের গুরুত্বপূর্ণ জায়গাটা কে খেলছেন? এই একটা জায়গাটা বাংলাদেশে কাজ করতে হবে। বাংলাদেশের ক্রিকেটে গত কয়েক মাস ধরেই একটা কথা চলছে, প্রত্যেকটা সিরিজ এলেই যে জিনিসটা শোনা যায়, সাকিব আল হাসান আসবেন, সাকিব আল হাসান ফিরবেন। এই জিনিসটা যদি সাকিবকে যদি আমরা আলটিমেট সমাধান ধরে নিই, আমরা জানি না এখনো পর্যন্ত সাকিব আল হাসান ফিরবেন কিনা। সাকিব আল হাসানের নিজের ভাষ্য অনুযায়ী যে আইনি জটিলতাগুলো যদি বিসিবি শেষ করতে পারে বা বাংলাদেশ সরকার যদি সেটা শেষ করতে পারে, তবেই তিনি খেলবেন। যদি আইনি প্রসেসটা বাংলাদেশের দীর্ঘসূত্রিতা থাকে কিছু কিছু ক্ষেত্রে, যদি সাকিব আল হাসানের ক্ষেত্রে এমনটাই হয়, আমরা যদি সাকিব আল হাসানকে বিবেচনার বাইরে রেখে দিই, ধরলাম সাকিব আল হাসান আসলো না, সেক্ষেত্রে বাংলাদেশ কি করবে? এই জায়গাটা আফিফ হোসেন ধ্রুব এবং মাহিদুল অঙ্কনের মধ্যে সম্ভবত একটা সমাধান আছে, তারা কিন্তু খোঁজার চেষ্টা তাদের করছে। দুজনের ক্ষেত্রে যে জিনিসটা সমস্যা হয়ে যায় সেটা হচ্ছে তাদের স্ট্রাইক রোটেশনটা খুবই খারাপ।
অ্যাট দ্য সেম টাইম তারা খুবই অধারাবাহিক। খুবই অধারাবাহিক, স্ট্রাইক রোটেশন খারাপ। এখন মিডল ওভারের যদি আপনি পরিসংখ্যান দেখেন, মিডল ওভারগুলোতে বাংলাদেশের রান তোলা হার 4.83, যেটা বাদবাকি ক্রিকেট বিশ্বের ইভেন যুক্তরাষ্ট্রের রান তোলার হারও বাংলাদেশের থেকে ভালো। এটা বাংলাদেশের জন্য অ্যালার্মিং। আমি 11 থেকে 40 এই 30টা ওভারে আমি যদি 5-এর নিচে ব্যাটিং করি তাহলে আমার স্কোর কি দাঁড়াচ্ছে? পুরো ক্রিকেট ওয়ার্ল্ড যেখানে 350 বা 400 কেউ সেফ মনে করছে না, সেখানে বাংলাদেশ যদি এই গতিতে রান তুলে 290-এর ঘরে থাকতে চায় তাহলে সেটা বিশ্বকাপে খুব ভালো কোনো ফলাফল আনবে না। এক্স্যাক্টলি। এবং এই বিশ্বকাপে যাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশকে যে সিরিজগুলো খেলতে হবে, বাংলাদেশকে নিশ্চয়ই এই সমস্যাগুলো সমাধান নিয়েও নিশ্চয়ই ভাবতে হবে। একই সঙ্গে বাংলাদেশকে ভাবতে হবে যে তারা তাদের এই আপনি যেটা বলছিলেন যে ইনজুরি কনসার্ন যেটি আছে সেটি নিয়ে তারা কিভাবে সেই সমস্যাটা সমাধান করছে, তারা তাদের বেস্ট ইলেভেনটা কিভাবে সাজাচ্ছে সেটি নিয়ে তাদেরকে এখন থেকেই নিশ্চয়ই ভাবতে হবে। একটা বিষয় জুবের আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে নির্বাচকরা আগে থেকেই বলে রেখেছেন যে তারা এখন থেকে ওয়ার্ল্ড কাপের প্ল্যানিং করছেন এবং ক্রিকেটারদেরকে তারা পর্যাপ্ত সুযোগ দিতে চান। আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপের আগ পর্যন্ত যে 15 জনকে আমরা দেখেছি, এই 15 জন সম্ভবত ওয়ার্ল্ড কাপ পর্যন্ত এভাবেই তারা টেনে নিয়ে যেতে চান, আনলেস যদি কোনো ইনজুরি সেখানে না পড়ে আর কি। সো এটা আমার কাছে মনে হয় এটা খুবই পজিটিভ সাইড। বিসিবিতে নির্বাচক হয়ে আসার পরে নাদির চৌধুরীর সঙ্গে আমাদের কথা হয়েছিল, তিনি এবং নাদির চৌধুরীর পরে নাইম ইসলামের সঙ্গে যখন আমাদের কথা হয়েছিল, তারা দুজনে একটা কথা বলেছেন, তারা নিজেদের ক্যারিয়ারটা লম্বা করতে পারেননি বাংলাদেশ ক্রিকেটে খুবই প্রতিভাবান হওয়ার পরেও, এবং তারা চান যে তারা তরুণ ক্রিকেটারদেরকে সেই ধরনের সুযোগটা দিতে যেন তারা কনফিডেন্স হারিয়ে না ফেলেন, যেন এক সিরিজ কি কারণ বিবেচনার জন্য মানদণ্ড না হয়। বাংলাদেশ ক্রিকেটে এই জিনিসটার এই সংস্কৃতিটা বেশ পুরাতন, তড়িঘড়ি করে আসছেন, তড়িঘড়ি করে চলে যাচ্ছেন। বাংলাদেশ ক্রিকেটের প্রায় অনেকেরই ক্যারিয়ার 10টা ওয়ানডের নিচেই শেষ হয়ে যাচ্ছে। এই ধারাটা যদি বাংলাদেশ ভাঙতে পারে, ধারাবাহিকভাবে যদি সুযোগ দিতে পারে, আর রোহিত শর্মার কথা বলতে পারে, শুধুমাত্র পজিশন চেঞ্জ করার পরে একটা লম্বা সময় পরে গিয়ে তিনি সাফল্য পাচ্ছিলেন, রাতারাতি সাফল্যর চাইতে একটা দীর্ঘমেয়াদী সাফল্য যদি নির্বাচক প্যানেল এই পরিকল্পনাতে শেষ পর্যন্ত তাদের সদিচ্ছাটা নিয়ে যেতে পারেন, আশা করা যায় বাংলাদেশ ভালো কিছু করতে পারে। সেটাই, এবং তারাও সেটাই করবেন আশা করছি। নির্বাচকরা যেহেতু নতুনভাবে এসেছেন, তারা নতুনভাবে দল সাজাবেন, নতুন করে প্ল্যান করবেন এবং সেটি বাংলাদেশ ক্রিকেটের জন্য আশীর্বাদ হবে, সেটা আমরা সবাই প্রত্যাশা করতেই পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন।